প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় 20 কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। হত্যা মামলায় রিমান্ডে সাবেক মন্ত্রী ফরহাদ। জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি সার্জিসের। 1 সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। সংস্কারে 2 মাসের বেশি লাগার কথা নয়। রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। অভ্যুত্থানে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পোশাক শিল্প। সাভারে খুলেছে বেশিরভাগ কারখানা, বন্ধ 18টি। যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস সচিবের। এবং নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে খুলনা বরিশালে জলাবদ্ধতা। নোয়াখালীতে এখনো নিখোঁজ 27 জেলে। কক্সবাজারে নামছে পানি। রাজধানীতে দিনভর ভোগান্তি। জনপদের সময়, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় 20 কোটি ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র। এতে গুরুত্ব পাবে সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও অর্থনৈতিক খাত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কর। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে অন্তর্বর্তী সরকারের 1.5 মাসের কার্যক্রমে আনুষ্ঠানিক সমর্থন দেয় মার্কিন প্রতিনিধি দল। আর বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করছে। রোববার ব্যস্ত দিন কাটে প্রতিনিধি দলের 6 সদস্যের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার সকাল 11টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ 6 মার্কিন প্রতিনিধি। এ সময় দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং পাচার যাওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সমর্থন চান প্রধান উপদেষ্টা। এর আগে দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধিরা। এরপর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারকে সহায়তায় 200 মিলিয়ন মার্কিন ডলার অনুদানের চুক্তি স্বাক্ষর করে 2 দেশ। ইউএসএইডের এশিয়া অঞ্চলের উপসহকারী প্রশাসক অঞ্জলি কর জানান, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে এ অর্থ অনুদান দিল যুক্তরাষ্ট্র। Focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance. অর্থ উপদেষ্টা জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের দলটি। পরে সচিব জানান, বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের 2 মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি র্যাবের সংস্কার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। এদিকে বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশকে 100 কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। অন্যদিকে আরও 40 কোটি ডলার ঋণ সহায়তা দেবে এডিবি। আগামী ডিসেম্বরের মধ্যে অর্থ ছাড়ের কথা জানিয়েছে সংস্থা দুটি। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
হাসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বব্যাংক। এই ঋণ পেতে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন এবং নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপনের শর্ত মানতে হবে বাংলাদেশকে। অন্যদিকে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিনের সঙ্গে বৈঠকে $40 কোটি ঋণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে এডিবি। আগামীতে আরও কয়েকটি ধাপে বাজেটে অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে সংস্থাটি। We are thankful to ADB for their continued support. Also, we have discussed about the possibilities of climate fund and our environmental projects and other things. We are zeroing in some of the very important short-term measures, reforms and immediate deliverable to the people. That is most important for us. Second, we have some mid-term, মধ্যমেয়াদী জিনিস আছে, mid-term, and there are some long-term things. এবার অন্য প্রসঙ্গ। রাজধানীর আদাবরে পোশাক কর্মী রুবেল হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ডিবি কার্যালয় থেকে দুপুরে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এদিকে শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি শাহে আলমকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। শনিবার ইস্কাটন এলাকা থেকে সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে ওই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। রোববার দুপুরে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 5 দিন মঞ্জুর করেন বিচারক। আজকে এই ফরহাদ হোসেনকে আদালতে উপস্থাপিত করে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তদন্ত কর্মকর্তা বলেন যেহেতু আজার নামী আসামি এই রুবেল হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। এই মামলায় রিমান্ডের বিরোধিতা করে আসামি পক্ষ জামিন চাইলে তা নাকচ করে দেন আদালত। এই মামলায় ওনার কোনো সম্পৃক্ততা নেই। আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে 11 থেকে 156 নম্বর আসামি হুকুম দিয়েছে বলেছে, বাট সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো স্থির ছবি নাই। তাই আমরা বলেছি যে রিমান্ডের কোনো প্রয়োজন বোধ করি না। আদাবর থানার হত্যা মামলায় আন্দোলন দমনে গুলি করার আদেশ দেওয়ার অপরাধে আসামি করা হয় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আরও অনেককে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের নির্দেশে যে পুলিশ কর্মকর্তারা গণহত্যা চালিয়েছে তাদেরও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শহীদদের স্বজনদের সঙ্গে মতবিনিময় শেষে দাবি জানান তিনি। এর আগে সভায় শহীদ পরিবারের খোঁজ খবর নেন সার্জিস। আহতদের চিকিৎসা সহ আইনি সহায়তার আশ্বাস দেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়করা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে এভিডেন্সগুলো আছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে তদন্তের মাধ্যমে, মামলার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে, যেই প্রসেসের মাধ্যমে তাদের বিচার হওয়ার কথা সেই প্রসেসে অবশ্যই বিচার হইতে হবে। পুলিশ তার যদি বিচার না হয় তাহলে একজন রাষ্ট্রের অন্য একজন নাগরিকের বিচার করার অধিকারও বা বিচার করার বিষয়টিও প্রশ্নবিদ্ধ হয়। সে বিচারের বাইরে কেউ না। 1 সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সিএমএইচ হাসপাতাল পরিদর্শন শেষে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আন্দোলন দমাতে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়ার কথাও বলছেন তিনি। 12 সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ পরিদর্শন করেছেন প্রসিকিউটররা। যে হাসপাতালে ভর্তি হন আহত 1227 জন, এর মধ্যে 132 জন রয়েছেন এখনও চিকিৎসাধীন। হাসপাতাল পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, আন্দোলন দমাতে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র ব্যবহার করা হয় এমন প্রমাণ পেয়েছেন তারা। জুলাই আগস্টের হত্যা গণহত্যার আলামত যার কাছে যা আছে তা ট্রাইব্যুনালে জমা দিতে ফের আহ্বান জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যেটা সেনাবাহিনী ব্যবহার করে, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে, সেটা তার শরীর থেকে অপসারণ করা হয়েছে। এরকম অসংখ্য জিনিস আছে তাদের কাছে, সেগুলো আপনারা সময় মতো আমরা যখন তদন্ত সংস্থা সেগুলো জব্দ করে নিয়ে আসবো, সেগুলো তখন দেখা যাবে। যাদের কাছে যে আলামত রয়েছে, যারা আহত হয়েছেন, যারা গুলি নিয়ে বয়ে বেড়াচ্ছেন, যে সমস্ত শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা স্মৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অনেকের কাছে অনেক ধরনের এভিডেন্স রয়েছে। কেউ কেউ মামলা করেছেন, কেউ কেউ এখনও মামলা করেননি। যারা মামলা করেছেন তারা এবং যারা এখনও মামলা করেননি তারাও, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। তিনি জানান, বিজিবি পুলিশের যারা অপরাধ করেছে তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে, পার পাওয়ার কোনো সুযোগ নেই। এই অপরাধে যারাই সম্পৃক্ত থাকবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। সুতরাং পুলিশের সার্কুলার দিয়ে তারা তাদের আভ্যন্তরীণ ডিসিপ্লিনের ব্যাপারে অথবা পুলিশের নিজের মামলা করার ব্যাপারে সেই ব্যাপারে তাদের গাইডলাইন থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সেই ধরনের কোনো সার্কুলারের কারণে প্রভাবিত হবে না। চিফ প্রসিকিউটর জানান, আগামী সপ্তাহের মধ্যেই বিচারক নিয়োগের মাধ্যমে পুনর্গঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর জুলাই আগস্টের ঘটনায় সারা দেশে হওয়া সব মামলা ট্রাইব্যুনালে আনা হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারে 2 মাসের বেশি সময় লাগার কথা নয় উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত বিএনপির 422 নেতাকর্মী নিহত হয়েছেন। তাই আন্দোলনে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। গুলশানে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বারবারই ফ্যাসিস্ট আওয়ামী লীগের টার্গেটে ছিল বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার বিরোধী এক দফা আন্দোলনে চলতি বছরের জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত সারা দেশে বিএনপির 422 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের মধ্যে 113 জন ছাত্রদল নেতা। স্বৈরাচারের পতন ঠেকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয়। 13ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন 875 জন মানুষ, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেশ সংস্কারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করতে হবে। আগামীতে নির্বাচিত সরকার রাষ্ট্রের প্রতিটি অবকাঠামোতে সংস্কার করে জনবান্ধব করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জনগণের করের টাকা বিদেশে পাচারের সুযোগ আর কোনো সরকারকে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিকেলে রাজধানীর গান্ডারিয়ায় সংগঠনটির সমাবেশে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিবাজদের বয়কটের আহ্বানও জানান তিনি। টাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না এবং দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। এর জন্য আসুন, আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে, এমন এক খোদা ভীরু নেতৃত্ব না আসা পর্যন্ত এদেশের মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। প্রথমবারের মতো সেনা সদর পরিদর্শন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার বিষয়ে জানানো হয়। এছাড়াও সেনা সদর পরিদর্শনকালে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের বিষয়ে দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গভীর নিম্নচাপের কারণে সারা দেশে বৃষ্টি ঝরছে। বরিশাল, খুলনা সহ বিভিন্ন শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগর উত্তাল, সমুদ্র বন্দরে 3 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বর্ষাকাল পেরিয়ে ভাদ্রের বিদায়বেলায় প্রকৃতিতে পুরো দস্তুর বর্ষার রূপ। কখনো গুড়ি গুড়ি, কখনো মুষলধারে বৃষ্টি ঝরছে দেশ জুড়ে। শরতের স্বচ্ছ আকাশে গুমোট অবস্থা জানান দিচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের অস্তিত্বকে। ক্ষণে ক্ষণে সাগর উত্তাল হয়ে উঠছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে।
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাতভর বৃষ্টি ঝরেছে দেশের বিভিন্ন স্থানে। বরিশাল, খুলনা সহ বিভিন্ন জেলায় প্রধান প্রধান সড়ক সহ অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়েছে। জলাবদ্ধতায় নাকাল নগরবাসী। অনেকের বাসাবাড়িতে পানি ঢুকে পানিবন্দী নিম্নাঞ্চলের মানুষ। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তি আরও বেড়েছে। প্রচুর ভোগান্তি, যে ভোগান্তির আসলে কোনো শেষ নাই। একটু বৃষ্টি হইলেই পানি জমে যায়, এমন কোনো রোড নাই, অলিগলি নাই যে মনে করেন পানি না আছে। ড্রেন করেছে ঠিকই, কিন্তু পানি তো এখনো আটশো পানি। পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বৈরী আবহাওয়ায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মাছ ধরার ট্রলারগুলোকে এখনো সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। যে বৃষ্টি হয়েছে আমার বয়সেও আমি এত বৃষ্টি দেখি নাই। পানিতে গেরাম গাও গেরাম তলাই গেছে, বস্তি কি তাই হ্যাঁ ডুববে গেছে। বৃষ্টিতে রান্না খাওয়া সব বন্ধ হয়ে গেছে, গলের ভিতর হাঁটু সমান পানি। এদিকে কক্সবাজারে বৃষ্টিপাত কমে যাওয়ায় নামতে শুরু করেছে পানি আর ভেসে উঠছে সদর উপজেলা, উখিয়া, টেকনাফ ও চকরিয়া এলাকার ক্ষয়ক্ষতি। তবে ঘরে ফেরা মানুষগুলো রয়েছে চরম দুর্ভোগে। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নোয়াখালীর 27 জেলে এখনও নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের কাজ করছে কোস্টগার্ড। গত 3 দিনে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ছোট বড় 29টি ট্রলার। দুপুর পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে শতাধিক জেলেকে। নিখোঁজ 27 জেলের মধ্যে আমতলী ঘাটের কামরু মাঝির ট্রলারের 15 জন এবং একই ঘাটের রহিম মাঝির ট্রলারের 12 জন জেলে রয়েছেন। নিঝুম দ্বীপের 4টি ও জাহাজমারা কাটাখালী ঘাটের 2টি ট্রলার এখনও ঘাটে ফেরেনি। জনপদের সময়ে আরও থাকছে। চট্টগ্রাম কাস্টমস হাউসে ইতিহাসের সবচেয়ে বড় নিলাম বুধবার। তালিকায় মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার সহ 46 রকম পণ্য শেডে পড়ে বিক্রিযোগ্য আরও বিপুল পরিমাণ। স্বাভাবিক হচ্ছে তৈরি পোশাক খাত। সাভার আশুলিয়া ধামরাই এলাকায় খুলেছে বেশিরভাগ কারখানা, তবে 18টিতে বন্ধ রয়েছে উৎপাদন। এদিকে নিরাপত্তাহীনতা কাটতে থাকায় স্বস্তি প্রকাশ করলেও বিজিএমইএ বলছে এরই মধ্যে হাতছাড়া হয়েছে বেশ কিছু বিদেশি অর্ডার। শতভাগ কারখানা চালু করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিদিনের মতোই স্বাভাবিক কার্যক্রম চলছে আশুলিয়া এলাকার পরিবেশ বান্ধব এই তৈরি পোশাক কারখানায়। বেশিরভাগ কারখানার নিরাপত্তা কর্মী জানান সকাল 8টায় নিয়ম মেনেই শ্রমিকরা যোগ দিয়েছেন কাজে। আমাদের ফ্যাক্টরি আজকে স্বাভাবিকভাবে চলতে আছে, সুন্দরভাবে চলতে আছে, কোনো সমস্যা নাই। শিল্প পুলিশের তথ্য, সাভার আশুলিয়া ধামরাই এলাকায় মোট 1863টি কারখানার মধ্যে রোববার শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ রয়েছে 18টি আর সাধারণ ছুটি 2টিতে। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ বলছে সাভার আশুলিয়া এলাকার সংগঠনটির 407টি কারখানার মধ্যে শ্রম আইনের 13-র 1 ধারা অনুযায়ী বন্ধ আছে 7টি। খোলার পরও উৎপাদন শুরু করেনি এমন কারখানার সংখ্যা 6 আর বাকি 394টিতে স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম। এই 18টা ফ্যাক্টরি আমরা ব্যাপারে মালিক এবং শ্রমিকদের মাঝে করছি যেন তাদের সমস্যাগুলো নিরসন করতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় কারখানার স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসছে দাবি করে বিজিএমইএ বলছে এরই মধ্যে কিছু ক্রয়াদেশ চলে গেছে ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কায়। সেই অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে চলে গিয়েছে। এদিকে কারখানার কার্যক্রম পর্যবেক্ষণে রোববার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলে আসেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের জানান শ্রমিক অসন্তোষ দূর করে শতভাগ কারখানা চালু রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তাদের দাবি দেওয়া বা যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা সরকারের দৃষ্টিতে আনব। আমাদের উপদেষ্টা মহোদয় তিনি এই ব্যাপারে খুবই আন্তরিক। আমাদের এক্সপোর্ট আরও আমরা বাড়াতে চাই, আমরা অন্য দেশের সাথে প্রতিযোগিতা করে আরও এগিয়ে যেতে চাই। শিল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশের টহল ছিল চোখে পড়ার মতো। শ্রমিক অসন্তোষ কেটে অনেকটাই স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে সাভার আশুলিয়া ধামরাই এলাকার পোশাক কারখানা। তবে এরই মধ্যে এই শ্রমিক অসন্তোষের জেরে যে ভাবমূর্তি সংকটে পড়েছে মেড ইন বাংলাদেশ, তা কাটিয়ে ওঠাকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা। এদিকে উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3য় ইউনিট। জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 220 মেগাওয়াট বিদ্যুৎ। 6 দিন বন্ধ থাকার পর নতুন অয়েল পাম্প স্থাপন করে রোববার দুপুর 2টার দিকে আবার উৎপাদন শুরু হয় 3 নম্বর ইউনিটে। এই ইউনিটটি দিনে 200 থেকে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। এটি চালু রাখতে দৈনিক 2300 মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে। গত 9 সেপ্টেম্বর সন্ধ্যায় অয়েল পাম্প নষ্ট হলে বন্ধ হয়ে যায় উৎপাদন। কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 525 মেগাওয়াট। সঠিক কাগজপত্র তথ্য দিয়ে আবেদন করলে বাংলাদেশিরা 48 ঘন্টার মধ্যে
মালয়েশিয়ার ভিসা পেতে পারেন বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার হাজনা এম হাশিম। দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের পরিমাণ $5 বিলিয়ন। বিনিয়োগ আকর্ষণে বেশ কিছু খাতে সংস্কারের তাগিদ দিয়েছেন তিনি। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া নিবিড়ভাবে কাজ করছে জানিয়েছেন দেশটির হাই কমিশনার। Malaysia remains one of the strongest supporters of Bangladesh in voicing the Rohingya issue in various multilateral fora. Malaysia will work with other ASEAN member states and dialogue partners who have influence on Myanmar to push for peace, more effective humanitarian mechanism, and the eventual political engagement of all relevant stakeholders in Myanmar. Malaysia had also rendered humanitarian assistance since the beginning of the Rohingya crisis. চট্টগ্রাম কাস্টমস হাউসে ইতিহাসের সবচেয়ে বড় নিলাম হবে বুধবার। মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার গাড়িসহ অন্তত 46 ধরনের পণ্য নিলাম হবে। তবে বিভিন্ন শেডে নিলামযোগ্য পণ্যের বিপরীতে এটি একেবারেই নগণ্য। স্বাক্ষর টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী 2768টি 20 ফুট সাইজের, 3170টি 40 ফুট সাইজের পণ্যভর্তি কন্টেনার রয়েছে, যেগুলো আমদানিকারকরা ছাড় না করায় দীর্ঘদিন ধরে বন্দরের ইয়ার্ডে পড়ে রয়েছে। এছাড়া 4000 মেট্রিক টন ওজনের 70,000 প্যাকেজ কার্গো এবং 5450 মেট্রিক টন ওজনের 6846 প্যাকেজ বাল্ক পণ্য রয়েছে, যেগুলো নিলামের জন্য ইতিমধ্যে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। বছরের পর বছর এসব পণ্য নিলাম না হওয়ায় ইয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বলে অভিযোগ বন্দর কর্তৃপক্ষের। কন্টেনারের ক্ষেত্রে প্রায় 6000-এর উপরে কন্টেনার আছে আমাদের। এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ইয়ার্ড অকুপাই করে আছে। এর বাইরে আমাদের এলসিএল কার্গো প্রায় 70,000 প্যাকেজ এবং আমাদের ব্রেক বাল্ক কার্গো সব মিলিয়ে আমাদের বিশাল একটা স্পেস দখল করে আছে। এই অবস্থায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নিলামের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। 18 সেপ্টেম্বরে এই নিলামে তোলা হচ্ছে 16 কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ, 5 কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার, কোটি টাকা মূল্যের ডেনিম ফ্যাব্রিক্স, ফ্লোর টাইলস। এছাড়া রয়েছে নানা ধরনের কটন, সিনথেটিক ফ্যাব্রিক্স, সোডিয়াম সালফেটের মতো কেমিক্যাল এবং আম, আপেল ও আনারসের জুস। বিভিন্ন সময় এগুলি আমদানি করা হয়েছে, যে আমদানিকরা তার অনুকূলে খালাস নেয়নি, এবং এই কারণে যেহেতু এইগুলি রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করে নিলাম করা হচ্ছে। এদিকে কাস্টম হাউসের এই নিলাম নিয়ে বিডারদের অভিযোগের অন্ত নেই। বিশেষ করে অনলাইনে টেন্ডার জমা দেওয়ার বিধান করা হলো, পে অর্ডার জমা দিতে হবে সশরীরে। এমনকি টেন্ডার পাওয়ার পর ডেলিভারি নিয়েও থেকে যায় নানামুখী জটিলতা। এসব প্রতিবন্ধকতা থেকে মুক্তি চান অকশন বিডাররা। শুধুমাত্র অনলাইনে আপনার ড্রভিংটা করবেন, ড্রভিংয়ের পর বাকি যত কাজ আছে, পেয়ার্ডার দেওয়া, সকল কার্যক্রম ম্যানুয়ালি যদি শুধুমাত্র ড্রভিংয়ের জন্য টেন্ডার করবেন, কিন্তু কাজ তো বাকিগুলো সিস্টেমে আপনি আনতে পারেন নাই। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য 4 দিন পর্যন্ত বন্দরে সেরে বিনা শুল্কে রাখার সুযোগ পায় আমদানিকারক প্রতিষ্ঠান। এরপর থেকে প্রতি 4 দিন অন্তর 20 ফুট সাইজের কন্টেনার জন্য $6 মার্কিন এবং 40 ফুটের জন্য $12 মার্কিন মাসুল আদায় করে চট্টগ্রাম বন্দর। বারবার নিলাম ডেকেও যখন এসব পণ্য বিক্রি হয় না, তখন পৌঁছে যায় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আর এর ফলে নষ্ট হচ্ছে আমদানি মূল্য হিসেবে পরিশোধ করা হাজার হাজার মার্কিন ডলার। চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেড থেকে কমল দে, সময় সংবাদ। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় $20 কোটি দেবে যুক্তরাষ্ট্র। পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস। হত্যা মামলায় রিমান্ডে সাবেক মন্ত্রী ফরহাদ, জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি সার্জেসের। 1 সপ্তাহের মধ্যে পুনর্গঠন হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। এবং সংস্কারে 2 মাসের বেশি লাগার কথা নয়, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। অভ্যুত্থানে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।